প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বিএনপি আগামী নির্বাচনের রোডম্যাপ দাবি করলেও জামায়াত গুরুত্ব দিয়েছে সংস্কারে। একই দিনে অনুষ্ঠিত সংলাপে নানা সংস্কার প্রস্তাব তুলে ধরে বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টার সাথে আলোচনা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন আমাদের ১ নম্বর প্রায়োরিটি। তবে নির্বাচনের রোডম্যাপে আমরা সরকারের কাছে কোনো মাস দিনকাল নিয়ে কথা বলিনি। শনিবার বিকেলে বিএনপির পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে জামায়াতে ইসলামী। সংলাপ শেষে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান গণমাধ্যমকে বলেছেন, আমাদের দেওয়া দুটি রোডম্যাপের মধ্যেই একটি হবে সংস্কারের, আরেকটি নির্বাচনের। সংস্কার সফল হলেই নির্বাচন সফল হবে। গত 11ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। মূলত এই সংস্কার কমিশনগুলোকে দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সেটি নিয়ে মতামত চাওয়া হয় এই সংলাপে। একই সাথে দেশের বর্তমান পরিস্থিতিতে দলগুলোর কাছ থেকে মতামতও নেওয়া হয়। প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও আমার বাংলাদেশ এবি পার্টি এছাড়াও এদিন 3টি আলাদা রাজনৈতিক জোটের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের মতামত নিয়েই সংস্কার কমিশন কাজ শুরু করবে বলে আগেই জানানো হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। তবে দর্শক, এই সংলাপ থেকে জানা গেছে যে বিএনপির দাবি নির্বাচনী রোডম্যাপ আর জামায়াত চায় আগে সংস্কার। বিএনপি চায় নির্বাচনের রোডম্যাপ। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা এবং সেজন্য একটি রোডম্যাপ ঘোষণা করা সহ আরও বেশ কিছু দাবি তুলে ধরে বিএনপি। 1 ঘণ্টাব্যাপী এই সংলাপে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির আরও 5 জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এজন্য আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। এই আলোচনায় নির্বাচন সংস্কার কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তিকে না রাখা, জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল, দেশের সব ইউনিয়নের নির্বাচিত পরিষদ বিলুপ্ত করার দাবিও জানায় এই দলটি। বিএনপি মহাসচিব জানান, শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া 10ম সংসদ থেকে শুরু করে সব জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করা সিইসি ও কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেওয়ায় সাবেক বিচারপতি খায়রুল হককেও বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানানো হয়েছে। দেশের সাম্প্রতিক কিছু অসঙ্গতি নিয়েও এই সংলাপে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা দোসর হয়ে কাজ করেছে, লুটপাট, অত্যাচার ও গুম খুনের সাথে জড়িত ছিল, তাদের অনেকেই এখনো বহাল তবিয়তে রয়েছে। তাদেরকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছি আমরা। শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়টি নিয়ে ভারত সরকারের সাথে আলোচনা করতে আমরা সরকারকে অনুরোধ করেছি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে সে বিষয়টি আরো গভীরভাবে দেখে কারা এ ঘটনাগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি। সরকার পতনের পর আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও আমলারা কিভাবে দেশের বাইরে পালিয়ে গেছে সেটি নিয়েও সরকারের কাছে জানতে চেয়েছে বিএনপি। এই আলোচনায় বিএনপি বিগত সময়ে গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং সুনির্দিষ্ট মামলায় গ্রেফতারকৃতদের জামিন দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে। দর্শক, আগামী 9 অক্টোবর রূপরেখা জানাবে জামায়াতে ইসলাম। বিএনপির পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের নেতৃত্ব দেন দলটির আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। পরে তিনি সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপের পাশাপাশি কিছু মৌলিক বিষয় সংস্কারের দাবি জানিয়েছেন তারা। আগামী 9 অক্টোবর জাতির সামনে কি কি সংস্কার প্রয়োজন তা তুলে ধরবে দলটি। জামায়াতের আমির বলেন, আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব। কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কি কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে তাই তুলে ধরব। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের বলেন,
আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জামায়াত নেতা বলেন, দেশের বর্তমান অবস্থায় জনগণ আর সরকার একসাথে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ দৃষ্টি থেকে দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবেন। এক্ষেত্রে এটাও আমরা আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে। এই বৈঠকে দুর্গাপূজায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য করণীয় কি হবে এ বিষয়েও আলোচনা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, আর এই সংলাপে অন্য দলগুলো যেসব প্রস্তাব দিয়েছে তাই এখন জানাবো। রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত এই সংলাপে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, আমরা একটা সরকার বদলানোর আন্দোলন করছি না, নির্বাচনের জন্য আন্দোলন করছি না, সামগ্রিকভাবে আন্দোলন করছি যাতে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কারের মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে। এই সংলাপে অংশ নিয়ে ইসলামী আন্দোলনের নেতারা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত যেসব জাতীয় অনুষ্ঠিত হয়েছে তার বেশিরভাগই ছিল প্রশ্নবিদ্ধ। ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংলাপ শেষে গণমাধ্যমকে বলেন, স্বৈরাচার খুনি ফ্যাসিস্টরা যেন নির্বাচন করার সুযোগ না পায় সেটা নিয়ে আমরা উপদেষ্টাদের বলেছি। দলের পক্ষ থেকে নির্বাচন সংস্কারের পাশাপাশি ভোটের আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব চালুর দাবি জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সংস্কার কমিশনের মধ্যে প্রধান হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার। সেটা আজ থেকে রাজনৈতিক দলসহ বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে নির্বাচন কবে হবে সেটার রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সাথে প্রশ্নবিদ্ধ কোনো কাজ না করতে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেয় বাম গণতান্ত্রিক জোট। প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত সংলাপে গণ অধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের কাজের পরিকল্পনা ও রোডম্যাপ প্রকাশ, আওয়ামী লীগের বিচার, অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো সহ 12 দফা প্রস্তাব তুলে ধরে। দর্শক, অন্তর্বর্তী সরকারের সাথে এই সংলাপে নেই আওয়ামী লীগ ও 14 দল, ডাক পায়নি জাতীয় পার্টিও। গত 11 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা তার ভাষণে 6টি সংস্কার কমিশনের প্রধানের নাম ঘোষণা করেন। পরে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে 5টি কমিশনও গঠন করেছে। শিগগিরই সংবিধান সংস্কার কমিশনও চূড়ান্ত করা হবে। রাজনৈতিক দলগুলো কিভাবে সরকার ও সংস্কার কমিশনকে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা ও মতামত চাওয়া হয় প্রথম দিনের বৈঠকে। একই সাথে 9 সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলগুলোর সাথেও আলোচনা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সংলাপে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সাথে আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া জোটগতভাবে হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন জমিয়াতে ওলামায়ে ইসলাম, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন নেতারা সংলাপ করেন প্রধান উপদেষ্টার সাথে। গণতন্ত্র মঞ্চের জোটগত দল জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কস পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যায়। বাম গণতান্ত্রিক জোটভুক্ত দল সিপিবি, বাসদ খালেকুজ্জামান, বাসদ মার্ক্সবাদী গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টিও বৈঠক করে প্রধান উপদেষ্টার সাথে। সবশেষ গণ অধিকার পরিষদ ও আমার বাংলাদেশ পার্টির এবি সঙ্গেও সংলাপ অনুষ্ঠিত হয় এদিন। তবে এই বৈঠকে ডাক পায়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের শরিক 14 দলভুক্ত কোনো রাজনৈতিক দল।
সরকার গঠনের পরপর প্রধান উপদেষ্টার সাথে প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পার্টি আমন্ত্রণ না পেলেও এবার তাদের আমন্ত্রণ জানানো হয়নি। শনিবার রাতে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বিবিসি বাংলাকে বলেন, সংলাপের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবার আমাদের কিছু জানানো হয়নি। এখনো পর্যন্ত আমরা জানিও না আমাদের ডাকা হবে কিনা। এর আগের দফা সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানোয় তখন তা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। দর্শক, যাই হোক, আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।